ঝর্ণা মাহিদের লোমশ বুকে নাক ঠোঁট ঘষল। কয়েকটা দিন অনেক মিস করেছে এই স্থানটি। আহা, স্বামীর বুক স্ত্রীর জন্য সবচেয়ে নিরাপদ ও ভালোবাসায় ভরসার স্থান। মাহিদ হেসে পড়ল। বোকাটার আদর চাই। ঝর্ণা মুচকি হাসল। এই লোক বোকা, বোকারানি বলেই ডাকে, মায়ের সামনেও ডাকবে। খাদিজা বকে ছেলেকে, তবুও মাহিদ বোকা বোকা বলে কানের পোকা বের করে। ঝর্ণা মাহিদের থুতনিতে চুমু খেয়ে পুনরায় বুকে খাপটি মারল। মাহিদ হেসে গভীরভাবে জড়িয়ে ভালোবাসায় সিক্ত করে তার বোকা রানীকে। ফজরের আজান দিয়েছে একটু আগে। মৈত্রীর ঘুম ভেঙে যায় সাথে সাথেই, কিন্তু উঠতে পারছে না। মাস্টার মশাই তার ঘাড়ে মুখ গুজে তাকে জড়িয়ে ধরে মৃদু নাক ডেকে ঘুমাচ্ছে। মৈত্রী ছাড়ানোর চেষ্টা করেছে, পারেনি, বরং আরো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মৈত্রীর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অল্প অল্প। আরে বাবা, এত জোরে কেউ ধরে? মনে হচ্ছে সে বউ না, কোনো চোর, পালিয়ে না যায়, তাই শক্ত করে ধরে আছে। একে তো গরম, তার উপর শতকের উষ্ণ নিঃশ্বাস গলায় পড়ছে। যদিও ফ্যান ঘুরছে, তাতে কিচ্ছু হচ্ছে না। সে শতককে ডাকলো, কিন্তু শতক গভীর ঘুমে সাড়া পাওয়া যাচ্ছে না। গভীর ঘুম হবে নাই বা কেন? সারা রাত ঘুমালে তো? ভোর রাতেই ঘুমিয়েছে। রাতের কথা মনে পড়তেই বক্ষস্থল কেঁপে উঠল। লজ্জা যেন পুনরায় ভিড় করলো তনু মনে। সে ভদ্র, শান্ত, শিষ্ট, নরম, সভ্য শতক ভাইকে জানত, কিন্তু গত রাতে এক নতুন শতকের সাথে পরিচয় হয়েছে। সে যে পুরো উন্মাদনায় ভরা, একদম বেপরোয়া, সভ্যের লেশ মাত্র দেখেনি, একদম নির্লজ্জ, অসভ্য। সে বিড়বিড় করে বকা দিল, না, আর এভাবে থাকা যাচ্ছে না। মাস্টারটা হালকা পাতলা দেখা গেলে কি হবে? মনে হচ্ছে সে চ্যাপ্টা হয়ে যাবে। মৈত্রী ডাকলো, শতক ভাই, মাস্টার মশাই, মাস্টার, এই মাস্টারের বাচ্চা, ওঠ। পিঠে হালকা ধাক্কা দিয়ে শেষের কথাটা কানের কাছে গিয়ে একটু জোরেই বলল। শতকের ঘুমটা ভেঙে গেল। ঘাড়ে মুখ ঘষে মাথা ঠাই মৈত্রীকে বলল। কি বললি? মৈত্রী ভ্রু কুঁচকে ব্যথা সহ্য করে নেয়। এরকম আড়ামোড়া ভেঙে ওঠায় শরীরের ব্যথা মনে হয় জেগে গেল। শতক তার দিকে তাকিয়ে সদ্য ঘুম থেকে ওঠায় গম্ভীর কণ্ঠস্বর কম্পমান ও ভয়ঙ্কর শোনা যাচ্ছে। আর ঘুম চড়ানো চোখ ছোট ছোট হয়ে আছে, এখনো ছাড়েনি ঘুম। কিছু বলি নাই, উঠবো আমি। শতকের কপালে ভাঁজ পড়ল। মৈত্রী বিরক্ত হলো। সরো তো, নামাজের সময় পেরিয়ে যাবে তো। শতকের মাথাটা এখন কার্যকর হলো। গলাটা উঁচিয়ে মৈত্রীকে দেখল। রাতে আবছা অন্ধকার থাকলেও এখন ভোরের আলো ফুটবে ফুটবে ভাব। সব স্পষ্ট দেখাচ্ছে। মৈত্রী শতকের নজর দেখে নিচের দিকে তাকালো। পরনে জামাটা নেই। শতক যেভাবে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, এতক্ষণ খেয়ালই হয়নি। তার চোখ রসগোল্লার ন্যায় হলো। মৈত্রী গলা ছড়িয়ে শতকের ঘাড়ে মুখ গুজে কানে কানে বলল, অসভ্য মাস্টার। শতক হেসে তাকে বুকের সাথে লেপ্টে নিল। তোরই তো। মৈত্রী শতকের ঘাড়ে দাঁত বসিয়ে দিল। কামড়ে কামড়ে একেবারে শেষ করে দিবি। তুমি তো সাধু। শতক মৈত্রীর কানে কানে কিছু বলল। মৈত্রী লাজুক হাসলো। উঠবো আমি, নামাজের ওয়াক্ত পার হবে। শতক গলায় চুমু খেতে খেতে বলল, আজ থাক না। মৈত্রী আবার কামড় দিল। শতক তাকে বালিশে শুইয়ে দিয়ে চোখ রাঙানি দিল। মৈত্রী হেসে বলল, শয়তান তাড়ালাম তো। শতক তার বুকে মুখ গুজে বলল, তাই না? মৈত্রী কেঁপে উঠল। শতককে শক্ত করে ধরে বলল, উঠবো আমি। শতক ছেড়ে দিল। যা। মৈত্রী ছাড়ল না, মিনমিন করে বলল, তুমি নিয়ে যাও, আমি কিভাবে? শতক পাশ থেকে ওড়না নিয়ে মৈত্রীর গায়ে চড়িয়ে দিয়ে কপালে চুমু খেলো। ভালোবাসি। মৈত্রী হেসে ওয়াশরুমে গেল। শতক বালিশে মুখ গুজে শুয়ে রইল। নীরব ঘুমিয়ে আছে। বেলা 8টা কি 8:30। ঘুমের ঘোরেই স্বপ্ন দেখলো একটা মেয়ে তাকে কিছু বলছে, কিন্তু মেয়েটা অস্পষ্ট, আবছা আবছা কিছু দেখা যাচ্ছে। নীরব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, বুঝতে পারলো না। আবার চেষ্টা করলো, তখন শুনতে পেল, কাগজটা পড়েছেন? নীর ধরপড়িয়ে উঠল। কতক্ষণ বিছানায় বসে মাথা ঠান্ডা করলো। তারপর ফ্লোরে পড়ে থাকা প্যান্ট তুলে পকেটে হাত দিল।
এই গরমে হাফ প্যান্ট পরে ঘুমিয়েছিল। কাগজটা পেল, তারপর বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদন করে পুনরায় ফিরে এসে কাগজটা হাতে নিল। সাদা কাগজ, তাতে কিছু লেখা আছে। সে কপালে ভাঁজ ফেলে আগে হাতের লেখা দেখল, খুবই বাজে। সে সেই কবে লেখাপড়াকে টাটা জানিয়েছে, তবুও তার হাতের লেখা এর থেকে ভালো। হাতে লেখায় ডাক্তারদের মনে রাখতে হবে না। নীরব পড়া শুরু করলো। মিস্টার নীরব, প্রিয় সম্বোধন করলাম না, হয়তো সেটা লেখার অধিকার আমার নেই। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমি কেন চিঠি লিখলাম, তাও ইমেলের চোখে। আমার খুব শখ ছিল কাউকে চিঠি লেখার, কিন্তু সে সুযোগ হয়নি। বাংলা পরীক্ষা ব্যতীত কখনো চিঠি বা আবেদন লিখিনি। থাক সেসব কথা, আপনি রাগ করবেন না কেমন। মূল কথায় আসি। যেদিন আমাদের প্রথম দেখা হয়, ওই যে কবিতার সাথে ধাক্কা লাগলো আপনার, আবারও কবিতার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। ওর আসলে মুখটা চলে বেশি, কিন্তু মনটা ভালো। ওই দিন আমি শুধু আপনার দিকেই তাকিয়েছিলাম, আর মনের ভিতর কেমন যেন ফিলিংস পাচ্ছিলাম। কেমন অদ্ভুত কেন হচ্ছিল। পরের বার ঝর্ণাকে রিং পরাতে গিয়ে দেখেছিলাম। সেদিন যখন জানতে পারলাম আপনার বোন ঝর্ণা, তখন এতটা খুশি হয়েছিলাম, ততটা হয়তো মেডিকেলের অ্যাডমিশনে চান্স পেয়েও হয়নি। কেন খুশি হয়েছিলাম? তারপরের দেখা ভয়ঙ্কর। সেদিন বাজারে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আপনার কপাল বেয়ে বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাব। অথচ মেডিকেল স্টুডেন্ট হওয়ার দরুন রক্ত কাটাকাটি দেখা নিত্যদিনের ঘটনা। ওই দিন এমন কেন হয়েছিল সারাদিন মনে না পড়লেও আড্ডায় আপনার প্রসঙ্গ উঠলে বুকটা জ্বলছিল। কেন যেন শ্বাস আটকে আসছে। বাহানা দিয়ে সহস্রের সাথে চলেও গিয়েছিলাম আপনাকে দেখতে। কেন গিয়েছিলাম? বিয়ে দিনে আপনাকে দেখিয়ে কথা বলার জন্য ছটফট করেছিলাম। কেন? আপনি ওই দিন আমাকে কেন ওগুলো কথা বলেছিলেন? আপনি ওই দিন আমাকে অনেকগুলো কথা বলেছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি। একটু অপমানিত ফিল হয়েছি, মিথ্যে বলবো না। তবে ভালো লেগেছে জানতে পেরে আপনার কেমন মেয়ে পছন্দ। নিজেকে পরিবর্তন করার ভাবনা এসেছিল সেটা কেন? আমি কিভাবে পরিবর্তন হব? তবে যেটুকু পরিবর্তন করার ঠিক মনে হয়েছে করেছে, এর বেশি পারবো না আমি। সেদিন দোকানে গিয়েছিলাম ছেঁড়া নূপুর জোড়া নিয়ে, আপনাকেও কিছু কথা শুনিয়েছিলাম, রাগ করেছেন। আমি কিন্তু তার জন্য সরি বলবো না। কেউ আমাকে কিছু দিলে তার দ্বিগুণ ফিরিয়ে দিই, তবে কেউটা আপনি ছিলেন বলে কিঞ্চিত কম দিয়েছে। আমি কোনো টিনেজ না, যথেষ্ট প্রাপ্তবয়স্ক। এসব কিছু আবেগ টাবেগ বলে তাচ্ছিল্য করবেন না। আমার ফার্স্ট টাইম অ্যাডমিশনের সময় আমি কোথাও চান্স পাইনি। আবু প্রাইভেটে ভর্তি করাতে চেয়েছিল, আমি হইনি। সেকেন্ড টাইমে জিদ এসে চেপেছিল, আল্লাহ তাআলার দয়ায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে সিট পাই। আমি শান্তশিষ্ট, তবে প্রচণ্ড জেদি। শুনুন, ঘুরিয়ে পিছিয়ে বলতে পারবো না। আমি কথা সজ্ঞানে স্পষ্টভাবে বলছি, আমি আপনাকে ভালোবাসি। আমার আপনাকেই চাই। আপনাকে না পেলে হয়তো জীবন থেমে যাবে না, তবে পয়েন্ট টু বি নোটিস, আমার জীবনে হয়তো আপনি নামক ভালোবাসা আসবে, নয়তো এই কথা একাই জীবন পার করবে ইনশাল্লাহ। আমাকে হালকাভাবে নেবেন না। কখনো যদি বুঝতে পারি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, তবে মনে রাখবেন আপনাকে তুলে নিয়ে আসবো। আমার একদল ফ্রেন্ডস আছে আপনার থেকেও বড় মাপের গুন্ডা, বুঝলেন? আমি জানি আমার বাংলা হাতের লেখা বাজে, তবুও খবরদার হাসবেন না। নুপুরটা আমি নিজেই ছেড়েছি রাগে, তবে সেই বাহানায় আপনাকে তো দেখতে পেলাম। সেদিন বাস স্ট্যান্ডেই আমাদের প্রথম দেখা নয়, এর আগেও দেখা হয়েছে, হয়তো আপনার মনে নেই, কিন্তু ইতি কথা মির্জা। নীরব চিঠিটা পড়ে থম মেরে বসে রইল। আশ্চর্য, এই ডাক্তারুনি এসব কি হাবিজাবি লিখেছে? বেশি পড়তে পড়তে মাথার স্ক্রুটি ঢিলা হয়ে যায়নি তো? আশ্চর্য, এইটুকু পুচকে মেয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, আবার বলে কিনা ভালোবাসি। 32-এ পা রাখলো, আজ পর্যন্ত কাউকে ভালোবাসার কথা বলতে পারলো না। আর এই ডাক্তারনি? নীরার ডাকে নীরব চিঠিটা লুকিয়ে রাখলো টেবিলের ড্রয়ারে। এই ডাক্তারনিকে পরে দেখে নেবে। মৈত্রী রান্না করছে। মেজু আম্মাকে আগেই বলেছে কি কি রাঁধবো। তখন তিনি বলেছেন, মিঠু, তোর যা খুশি রাঁধবি, আমায় কেন বলতে হবে? তুই সকালে ভাত খাস রানি, রাইস কুকারে ভাত তুলে দে। লাঞ্চে আমাদের ভাত দিস, তবে সকালে আমরা রুটি খাবো। আর সংসার তোর, সব দিক দিয়েই তোর খেয়াল রাখতে হবে। আমিও সব পারি না,
তাই বলে পড়াশোনাকে ভুলে যাবি না। আজ না এন্ড কোর্স আছে, যা পড়তে বস, রুনুই সব রাঁধবে। মৈত্রী প্রথমে অবাক হয়েছিল। মেজো আম্মা তাকে সর্বদা তুমিও মৈত্রী বলে ডাকে, আজ তুইও মিঠুও বলেছে। তখন খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ছোটবেলা এই মেজো আম্মার কাছেই পড়তো সে। ভুল হলে কান ধরে দাঁড় করিয়ে বকতো, সহস্রকে তো উত্তম মধ্যম দিত। ভাবতে ভাবতে হাতের কাজ এগিয়ে নিল। এরই মধ্যে ডাক পড়ল তার। মাস্টার মশাই ডাকছে। ডাকছে বললে ভুল হবে, চিল্লাচ্ছে মিঠু মিঠু বলে। এখন তো মৈত্রী যাবে না। গোসল শেষে শতককে অনেক ডেকে মাস্টার ওঠেনি, মটকার মতো ঘুমিয়েছিল। একটু আগে উঠেছে বোধহয়। উঠবে না, আজ স্কুল প্রাইভেট আছে, তবুও একটা মিস করেছে প্রাইভেট। মৈত্রী চুপচাপ রান্না করছিল। রানু খালা বলল, তোমার জামাই চিল্লাইতেছে, যাও না, জলদি যাও। মৈত্রী গেল না। রানু খালা আবার বলল, যাও তো, পুরুষ মানুষ ঘুম থেকে ওইটা বইয়ের মুখ দেখবার চায়। মৈত্রী বিরক্ত হয়ে গেল রুমে। শতক খালি গায়ে শুধু লুঙ্গি পরে চুল বেয়ে পানি পড়ছে। কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? ভোরে আমি ডাকছিলাম, তোমার কানে গেছিল? শতক হেসে বলল, গিয়েছিল, কিন্তু ঘুমে চোখ খুলছিলই না। মাথাটা মুছে দে। পারবো না। বলেই যেতে নিলে শতক এসে কোমর চড়িয়ে তুলে বিছানার পাশে দাঁড় করিয়ে নিচে বিছানায় বসে মৈত্রীর কোমর জড়িয়ে বলল, তুই পারবি, তোর ঘাড় পারবে, না পারলে যেতে দেবো না। রাতের কথা নিশ্চয়ই ভুলিসনি। মৈত্রী চোখ গরম করে চুল মুছতে লাগলো। মৈত্রী কলেজ এসেছে, ইনকোর্স দেওয়াও শেষ। শতক ফোন করেছিল বাইক নিয়ে আসছে। সকালে একাই এসেছে। শতকের আজকের শিডিউলে লাঞ্চের আগের ক্লাস না থাকায় মৈত্রীকে ফোন করে বলেছে আসছে, অপেক্ষা করতে একটু। মৈত্রী ক্যাম্পাসের গাছের তলায় এসে দাঁড়ায়। বাতাস বইছে, তাই ঠান্ডা ঠান্ডা লাগছে। নইলে এই কাঠপোড়া রোদে গরমে অবস্থা নাজেহাল। একটু পর ডিপার্টমেন্টের সেই ছেলেটি, নাম নাইম, তার পিছনেই সিট পড়ে রেজিস্ট্রেশন অনুযায়ী। মৈত্রী কি হাজবেন্ডের জন্য ওয়েট করছো নাকি? মৈত্রী মুচকি হাসলো। মেকআপের আড়ালে সেটা লুকায়মান। মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। ছেলেটি পুনরায় বলল, তোমার হাজবেন্ড কি ইংরেজি মাস্টার? বড়ই ভয়ানক লোক। কেন? সেটা ভয়েস স্টুডেন্টদের বলো গিয়ে। স্কুলের কোনো ছেলে বেয়াদবি করেছে তো মরেছে। পড়া নিয়ে অত করা নয়, তবে বেয়াদবি নট অ্যালাউ। মজা করেও নয়। আমার ভাই ওই স্কুলের ছাত্র তো। মৈত্রী হাসলো। হুমায়রাও একই কথা বলে। এরই মধ্যে শতক এলো বাইক নিয়ে, তাদের সামনে দাঁড় করালো। শতক ওই দিনের ওই ছেলেটাকে দেখে মৈত্রীর দিকে কটমট করে তাকালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো। স্যার, আমার ভাই আপনার স্কুলেই, নাম নাজমুল, 9-এ পড়ে। শতক হেলমেটের গ্লাস উপরে তুলে বলল, আমার স্কুল না, গভর্নমেন্টের। আমি শিক্ষক। আর তোমার ভাই মিড টার্মে ইংলিশে 8 পেয়েছে 100-তে। নাইবের মুখ চুপসে গেল। মৈত্রী বাইকে বসলো। শতক স্টার্ট করলো। কলেজের ভেতর থেকে বেরিয়ে শতক বলল, আজ তোকে দেখাবো মজা। মৈত্রীর ভ্রু কুঁচকে যায়। আমি কি করেছি? ওই ছেলেটার সাথে আবার আড্ডা দিচ্ছিস? আড্ডা দেইনি, তোমার গুণগান গাইছিলাম। শতকের কপালে ভাঁজ পড়ে। কিসের গুণগান? তুমি কেমন শিক্ষক, বয়েজ স্টুডেন্টদের তোমাকে দেখলে হাঁটু কাঁপে, ব্লা ব্লা। আচ্ছা, মেয়েরা ভয় পায় না তোমায়? শতক হেসে বলল, না তো। কেন? আমি কি জানি। মৈত্রী শতকের পিঠে আলতো কিল দিয়ে বলল, তা কি করে জানবে? সাধু কি না? সাদা আকাশ জুড়ে মেঘমল্লার দল ভেসে বেড়াচ্ছে। সাথে বাতাস বইছে এলোমেলো। ধান ক্ষেত ধানের শীষ গজাতে শুরু করেছে। এই বাতাস পারগায়নের জন্য উপকারী, এই বাতাস পরাগায়নের জন্য উপকারী। বাতাসের সাথে সবুজের মাঝে হালকা সোনালি মিশেলের ধানগুলো নড়ছে, যেন দলীয় নৃত্য পরিবেশন করছে। আম গাছে ধরা আমের গুটিগুলো একটু বড় হয়েছে। মাঝে বৃষ্টি হলে
হয়তো আরেকটু বড় হতো। কাঁঠালগুলোও ছোটই আগের তুলনায়। বাতাসে কিছু ছোট ছোট আম ঝরে পড়ছে, যেগুলোর গুটি নরম। গ্রামের ছোট ছোট বাচ্চারা সেগুলো কুড়ে নিচ্ছে ছোটাছুটি করে। কে কার চেয়ে কে বেশি আম কুড়াতে পারে। কাঁচা আম কুড়িয়ে সেগুলো ছিলে পাটায় অল্প ছেঁচে নিয়ে শুকনো মরিচ, লবণ, কাসুন্দি ও অল্প চিনি দিয়ে জড়িয়ে সকলে মিলেমিশে খাবে। কেউ লবণ দিবে তো কেউ মরিচ, আবার কেউ কাসুন্দি। ছোটদের এই ছোট অভাবনীয় মজাতে কখনো কখনো বড়রাও সামিল হয়। আবার আম আরেকটু বড় হলে, আমে আঁট হলে সেগুলো ছিলে রোদে শুকিয়ে আচার, আমের মোরব্বা ইত্যাদি বানিয়ে বয়াম পুরো করবে গৃহিণীরা। কাঁঠাল কাঁচা থাকতেই কোনো রকম পক্ক হলে কিছু গাছ থেকে পেরে কাঁঠাল, বুট, কালাই ও মাংসের মশলা দিয়ে রেঁধে খাওয়া গ্রামে অতি পরিচিত কাজ। আর এই কাঁঠালের তরকারিটা অনেকটা মাংসের মতো হয়। শতক বাইক চালিয়ে গেটের ভিতরে থামিয়ে বাইক স্ট্যান্ড করে বাড়িতে ঢুকলো। দেখলো তার মা বসে আছে সোফায়, কিছু খাচ্ছে। তাকে দেখে সুলতানা হাসলো। মা, কি খাচ্ছ? সুলতানা মুচকি হেসে বলল, মৈত্রী কাঁচা আম বানিয়েছিল কাসুন্তি দিয়ে, আমার জন্য ফ্রিজে রেখেছিল, তাই খাচ্ছি। খাবি? শতক হা করলো। সুলতানা তার মুখে দিল অল্প। শতক মুখে নিয়ে মুখ কুঁচকে ফেললো। টক, চিনি দেয়নি, আমি খাবো না। সুলতানা বলল, শোন, শবনম ফোন করেছিল, অনেক রেগে আছে। তাকে ছাড়াই বিয়ে করে নিয়েছিস, রেগে আছে তোর ওপর। কথা বলিসনি, আরে আকিবের সাথেও কথা বলিনিস। জামাই মানুষ, রাগ না করে বসে। আচ্ছা, আব্বা কোথায়? সহস্রীর সাথে কথা হয়েছে? তোর আব্বা ঘরেই, আর কথা হয়েছে? সুলতানা হাসলো। শতক রুমে গেল, মৈত্রীকে খুঁজলো, পেল না। ড্রয়িং রুমে তো নেই, কোথায় গেল? শতক গোসল করে লুঙ্গি পরে বের হয়ে এলো। এই তীব্র গরমে ছেলেদের জন্য লুঙ্গির চেয়ে স্বস্তিদায়ক পোশাক আর দুটো নেই। আহা, সব দিক দিয়েই ঠান্ডা ঠান্ডা রাখে এই লুঙ্গি। শতকের গায়ে হাফ হাতা টি শার্ট। মৈত্রীকে খুঁজলো এ ঘরে ও ঘরে, পেল না। ড্রয়িং রুমে গিয়ে মাকে বলল, মৈত্রী কোথায়? দেখছি না যে। সফিউর রহমান টিভির চ্যানেল পাল্টে স্পোর্টস চ্যানেলে গিয়ে টিভিতে মনোযোগ রেখে বলল, আমরা এখানেই বসে আছি, চোখে পড়ছে না? বাড়ি এসেই বউ বউ লাগিয়ে রাখছ। বাপ মায়ের সামনে কিছু তো লিহাজ রাখো। শতক চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকিয়ে রইল। মাত্র একবারই তো জিজ্ঞেস করলো, এতে বিরক্তির কি আছে? সেও বিরক্ত হয়ে বলল, আমি মোটেও বউ বউ করছিলাম না আব্বা। মৈত্রী কোথায় মাকে জিজ্ঞেস করছিলাম শুধু। সফিউর ছেলের দিকে তাকিয়ে বলল, মৈত্রী তোমার কি হয়? শতকের সরল জবাব, বউ? তো করলে না বউ বউ? আশ্চর্য, আমি শুধু একবার বলেছি, বারবার না। একবার তো মুখে বললেন। ঘাড় মুখ এদিক সেদিকে ঘুরিয়ে এ ঘরে ও ঘরে রান্নাঘরে কাকে খুঁজছিলেন আব্বাজান? শতক লজ্জা পেল খানিকটা। বাবা খেয়াল করেছে। মা, আব্বা সবসময় আমার পেছনে লাগে কেন? সুলতানা হেসে ফেলল। এই সফিউর আস্ত একটা বজ্জাত লোক। বুড়ো হয়েছে, এখনো দুষ্টুমি যায়নি। ছেলেদের পিছনে লেগেই থাকবে সব সময়। সহস্রকে অতটা দমাতে পারে না, বাবার মতোই কিনা, কিন্তু শতক বেচারা। সফিউর গম্ভীর মুখে বলল, আমি কখন তোর পিছনে লাগলাম বাপ? সত্য কথা বললেই দোষ। তুই মৈত্রীকে খুঁজছিলিস না? শতক আমতা আমতা করে বলল, হ্যাঁ তো, স্কুল শেষ করে দুটো প্রাইভেট ব্যাচ পড়িয়ে এসেছি, খিদে পেয়েছে, তার জন্যই ডাকছি। সফিউর চশমাটা খুলে টি টেবিলে রেখে বলল, বিয়ের আগে এসে তো মায়ের কাছে খাবার চাইতিস, বিয়ের পর ভুলে গেলি। তোর মা মন খারাপ করে আছে আমায় বলা মাত্র। বিয়ের একদিন যেতে না যেতেই ছেলে পর হয়ে গেল, আফসোস। শতক মায়ের দিকে তাকালো। সুলতানা সফিউরের দিকে তাকিয়ে আছে চোখ বড় করে। শফিউর একদম মিথ্যা কথা বলবে না। আমি কখন বললাম? তুমিই তো বললে আমায়। শতক বুকে দুহাত ভাঁজ করে গম্ভীর মুখে বলল, থাক, বুঝতে পেরেছি। কে বলেছে? আব্বা, তুমি হয়তো তোমার বয়সটা ভুলে যাচ্ছ। তুমি কোনো বাচ্চা ছেলে না, তাই বাচ্চামো বন্ধ করো। শফিউর রহমান মুডে বলল, বন্ধ করব, তবে শর্তস্বরূপ কয়েক ডজন নাতি নাতনি চাই আমার। শতকের কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হবে। মা, মৈত্রী কোথায়? ওদের বাড়িতে।
যা, আর শোন, অতি শীঘ্রই নাতি নাতনি আনার ব্যবস্থা করবা। সফিউর সিরিয়াস মুখে বলল। শতক দেখলো একটা সোফায় আরচুর টেডি কাল রেখে গেছে। সে সেই টেডি তুলে বাবার কোলে দিয়ে বলল, এই নাও তোমার নাতনি, কোলে পিঠে করে মানুষ করো। বলেই মেইন দরজা দিয়ে বের হয়ে গেল। সুলতানা ও সফিউর শব্দ করে হেসে উঠল। বিকেল গড়িয়েছে। খাদিজা ঘরে বসে কাঁথা জোড়া দিচ্ছে। মেয়ের বিয়ে হয়েছে, তাকে কাঁথা দিতে হবে না? মৈত্রী, খুশবু তার কোলে, মিঠু, হুমা, জ্যোতি, ঝর্ণা বসে কার্ড খেলছে বারান্দায় বসে। চার্জে চালিত টেবিল ফ্যান চলছে। 5, 6, 30টা কার্ড আছে। কার্ডে বিভিন্ন সংখ্যা। কার্ড এলোমেলো করে একজন এক একটা 6টা করে সকলকেই দিবে। সবাই নির্দিষ্ট সংখ্যা খাতায় লিখে রাখবে। তাস খেলার মতো খেলে। শেষে সব কার্ডের সংখ্যা সেই সংখ্যা পর্যন্ত গেলেই সে নাম্বার পাবে, নইলে পাবে না। এক পার্ট খেলার পর খুশবু মৈত্রীকে বলল, মিঠু, যা তো চানাচুর পেঁয়াজ সরিষার তেল দিয়ে ঝাল ঝাল মুড়ি মাখায় আন। শতক তখনই গেট দিয়ে ঢুকলো, হাতে একটা কোন আইসক্রিম। কেউ বলতে পারবে না জামাই খালি হাতে এসেছে। মৈত্রীর দিকে তাকালো। বাপের বাড়ি এসে জামাইয়ের কথা ভুলে গেছেন মহারানী। আজ বাড়ি ফিরুক, একটা পানিশমেন্ট দিতে হবে। শতককে দেখে খুশবু হুমায়রার কানে কানে কিচ্ছু বলল। হুমা মাথা নেড়ে না বোঝালো। খুশবু চোখ গরম করে তাকালো। খুশবু শতকের দিকে তীর্যক চাহনি নিক্ষেপ করে বলল, শ্বশুরবাড়ি বলে যখন তখন আসবে, সেটা তো মেনে নেওয়া যায় না। শতক আটোসাটো বেঁধে এসেছে। বাপের বাড়ি কাছে বলে তোর বোন দিনে 7-8 বার বাপের বাড়ি আসবে, সেটাও তো মেনে নেওয়া যায় না। খুশবু হুমায়রাকে ইশারা করলো। হুমা আমতা আমতা করে বলল, দুলাভাই, শ্বশুর বাড়ি এসেছো ভালো কথা, হাতে পান, সুপারি, মিষ্টি, মাছ কই? আর কতগুলো শালাশালি আছে, তাদের জন্য কিছু আনতে হবে না? শতক চোখ রাঙানি দিল হুমায়রাকে। ধমকে বলল, বড় ভাই হই তোর। হুমা একটু ঘাবড়ে গেলেও স্পষ্ট ভাবে বলল, বারে মিঠু আপুর আমার বড় বোন, আর বড় বোনের জামাই দুলাভাই, তাই তো বললাম, ধমকাচ্ছ কেন? শতক হতাশ হলো। আরু শতকের হাতে আইসক্রিম দেখে তার কোলে গেল। আরুকে আইসক্রিমটা দিল শতক। খুশবু মৈত্রীকে চেতে বলল মুড়ি মাখা আনতে। মৈত্রী উঠে চলে গেল রান্নাঘরে। শতক তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। খুশবু বলল, তো হুমুর দুলা ভাই খালি হাতে এসেছেন, নো প্রবলেম। খুব গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ান। জ্যোতি উঠে শতককে বসতে বলল। শতক বসল না। খালি হাতে আসিনি, আইসক্রিম এনেছি শুধুমাত্র আরু শোনার জন্য। হুমা বলল, আমরা কি বানের জলে ভেসে আসছি? শতক জানে এদের সাথে তর্কে পারবে না সে, তাই স্যারেন্ডার করে নিল। কে কি খাবি বল, বাজেট 200, এর উপরে যাবে না। বলেই 200 টাকার নোটটি শার্টের পকেট থেকে বের করে খুশবুর হাতে দিল। আসার সময় এনেছিল কিছু টাকা আরুর জন্যে আইসক্রিম কিনতে। ইস, তার 200 টাকা গেল। খুশবু টাকা নিয়ে বের হলো দোকানের উদ্দেশ্যে। শতক বলল, মৈত্রী আসছে না কেন? ঝর্ণা উত্তর দিল, আমি দেখে আসি। তুমি থাকো, আমি যাচ্ছি। বলেই শতক রান্নাঘরের দিকে গেল। হাফ ওয়াল ধরে টিনের বেড়া আর মেঝে সিমেন্ট দিয়ে লেপে দেওয়া। সে ঘরে ঢুকে দরজা আগলে দিল বিনা শব্দে। মৈত্রী টেবিলের পাশে দাঁড়িয়ে বড় বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প লবণ আর সরিষার তেল ডলছে। শতক বলল, মুড়ি মাখা দিয়ে আমার সাথে বাড়ি ফিরবি, বলে দিলাম। মৈত্রী শতকের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, এখন যাব না প্লিজ, সন্ধ্যার পর আব্বার সাথে দেখা করে যাব প্লিজ। আমি মেজম্মাকে বলে এসেছি, রান্নার ঝামেলাও নেই, শুধু রাইস কুকারে ভাত দিলেই হয়ে যাবে। না, যাবি মানে যাবি, কোনো কথা শুনবো না। এরকম বারবার বাপের বাড়ি এসে ঘাপটি মারলে আশা বন্ধ করে দেব। মৈত্রী জেদ বজায় রাখলো। আমি এক্ষুনি যাব না বললাম তো। দেখ, তেরামি করবি না। তেরাকে বিয়ে করছো আর তেরামি সহ্য করতে পারবে না? শতক মৈত্রীর পিছনে গিয়ে দাঁড়ালো। সন্তর্পণে মৈত্রীর পরনের কামিজের ফালিতে হাত ঢুকিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। মৈত্রী চমকে উঠল। ডান হাত বন্ধ থাকায় বাঁ হাতে থামানোর চেষ্টা করলো, পারল না। চাপা স্বরে বলল, কি করছোটা কি? ছাড়ো, কেউ এসে পড়বে তো।
শতক সরল না, মুখ দিয়ে মাথার ঘোমটা ফেলে দিয়ে উন্মুক্ত ঘাড়ে ঠোঁট দুটো চেপে ধরল। ওভাবেই বলল, আগে বল যাবি এক্ষুনি? রাতে এসে বড়ব্বার সাথে দেখা করিস, আমি নিয়ে আসবনি। মৈত্রী কিছু বলল না, হাতটা ছেড়ে ঘুরে পা উঁচু করে শতকের গলা জড়িয়ে ধরল। শতকের কপালে ভাঁজ পড়ে, বাইরে থেকে চতির ডাক শোনা যায়। শতক মৈত্রীকে ছাড়ানোর চেষ্টা করে, মৈত্রী ছাড়ে না। মাস্টার আমি এখন যাব না, রাতেই যাব। শতক কিছু বলল না, ছাড়াতে চাইলো, কেউ দেখে ফেললে সর্বনাশ। মাস্টার একটা চুমু দিন তো। শতক ড্যাব ড্যাব করে চাইল, মৈত্রী শব্দ করে হেসে ফেলল। শতককে ছেড়ে মুড়ির টিন থেকে মুড়ি ঢেলে চানাচুর নিয়ে মাখল। শতক দরজার কাছে গিয়ে বাইরের গতিবিধি লক্ষ্য করে এলো, তারপর মৈত্রীর পাশে দাঁড়ালো। মৈত্রী ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। শতক হালকা হেসে হুট করে মৈত্রীর দু গাল চেপে ধরে নিজের শক্ত ওষ্ঠাধর দ্বারা মৈত্রীর কিঞ্চিত মোটা গোলাপি ওষ্ঠাধর চেপে ধরে। মৈত্রী মশলা মাখানো হাতেই শতকের হাত খাবলে ধরে, ছটফট করতে থাকে। শতক থামে না, ধীরে ধীরে গভীরভাবে মত্ত হয়। একসময় বেপরোয়া ভঙ্গিতে মৈত্রীকে পাগল করে তোলে। মৈত্রীর ছটফট থেমে যায়। ছোট আরু মৈত্রীকে ডাকতে আসে, খুশবু পাঠিয়েছে। আরু দরজা ধরাম করে খুলে বলে, আপু আপু জলদি আছো, ভাই ডাকে তো। এই তুমি কি সব মুলি খেয়ে ফেলেছ? মৈত্রী চোখ বড় করে আরুর দিকে তাকিয়ে, তার নিঃশ্বাসের বেগ হাঁপানি রোগীর মতো। শতক মিটমিট করে হাসছে। আরু আবার কাঁদো কাঁদো গলায় বলল, তুমি খেয়ে ফেলেছ? তোমায় চকলেট দিব না? শতক গিয়ে মৈত্রীর ওড়নার সাথে হাত মুছে আরুর সামনে গিয়ে তার গাল টেনে বলল। আরু বলল, কি খেয়েছে? মৈত্রীর চোখ রাঙানি দিল। শতক চুমুর ভঙ্গিমা করলো। মৈত্রী পানি দিয়ে হাত কোনো রকম ধুয়ে শতকের বাহুতে মারতে মারতে বলল, অসভ্য মাস্টারের বাচ্চা। শতক হাসলো, হাসতে হাসতেই বলল, তুই তো চাইলি, আমার কি দোষ? আই অ্যাম দ্য ইনোসেন্ট ওয়ান। আরু হাঁ করে তাদের কাণ্ড দেখতে লাগলো। সবাই বারান্দায় বসে কার্ড খেলছে ও মুড়ি মাখা খাচ্ছে। খুশবু 200 টাকা দিয়ে 150 টাকায় 5টি স্পিড ও বাকি টাকায় চিপস এনেছে কয়েকটি। 5টি স্পিড ঝর্ণা, মাহি, জ্যোতি, হুমা আর মৈত্রী নিল। শতকের ভাগে নেই। ঝর্ণা নিজেরটা শতকের দিকে বাড়িয়ে বলল, ভাইয়া এটা আপনি খান। শতক হেসে মানা করে, সে খাবে না। মৈত্রী মুচকি মুচকি হেসে কয়েক চুমুক খেয়ে শতকের হাতে দিল। শতক তাও মানা করলো। মৈত্রী দ্বিতীয়বার সাধল না, নিজেই ঢক ঢক করে খেয়ে ফেললো। ও তো সাদাসাদি তার ভালো লাগে না। চিপসগুলো আরু আর মৈত্রী শেষ করলো। 2 বোন যে চিপস পাগলি। বাকিরা মুড়ি মাখা খেলো। মাগরিবের আজান দেওয়ায় হুমা জ্যোতি বাড়ির উদ্দেশ্যে গেল। শতক মসজিদে গেল খুশবুর সাথে। যাওয়ার আগে মৈত্রীর কানে কানে বলল, মসজিদ থেকে আসার পর আমার সাথে ফিরবি, নইলে খবর আছে। মৈত্রী ভেঙচি কাটলো, দেখা যাবে কয়টার খবর হয়। শ্বাস পেরিয়ে তিমিরের হাতছানি। কথা বিছানায় শুয়ে আছে অলস ভঙ্গিতে। এই ব্যস্ত খাটা শহর তার পছন্দ নয়। কোথাও নিরিবিলি নেই, সর্বদা হর্ন গাড়ির প্যাপু তার অসহ্য লাগে। রাতে ঘুমিয়েও শান্তি নেই। এই ট্র্যাক যাবে তো এই পিকআপ ভ্যান, সিএনজি, উফ অসহ্য। তার উপর এই হিট অ্যালার্ট গরম। বাড়িতে তাও থাকা যায়, এসি আছে, কিন্তু এখানে তো নেই। আজই দুপুরে এসেছে। মেডিকেল কলেজের পাশেই এক বাড়িতে সে আর তার ফ্রেন্ড নওরিন এক রুমে ভাড়া হিসেবে থাকে। ওয়াশরুম সেপারেট হলেও রান্নার জন্যে গ্যাসের চুলা শেয়ার করতে হয় পাশের রুমের মেয়েদের সাথে। তারাও স্টুডেন্ট সাবলেটে থাকে। কথার অবশ্য রান্না বলতে তরকারি গরম করা, যা মা বাবা 7 দিন অন্তর অন্তর এসে দিয়ে যায়, আবার কখনো কখনো সেও যায়। ভাত বসায় রাইস কুকারে। বাড়ি থেকে মেডিকেল কলেজ বেশি দূরেও না, তবে রোজ রোজ জার্নি ভালো লাগে না তার, তাই এই পরিকল্পনা। ওকে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে নওরিন মেয়েটা বলে, কিরে এভাবে মটকা মেরে পড়ে আছিস কেন? কথা পা নামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে, সে কেন আমায় ডাকে না? বলেই ন্যাকা কান্না করতে লাগলো। নওরিন হেসে বলল,
তোর অচেনা মানুষ অচেনাই থেকে যাবে রে, জানো? কথা মুচকি হাসলো। অচেনা নয় বেহেনা, তার 14 গোষ্ঠী ডিটেলস জেনে এসেছি। তোর ফাওয়ালাপ বন্ধ কর, পড়তে বস গিয়ে। কতদিন ধরে অ্যাবসেন্ট আছিস, মাথায় আছে জানো? বিশ্বাস করলি না আমায়? নওরিন 32 পাটি বের করে বলল। বিশ্বাস আর তোকে? নওরিন পড়তে বসে, কথা উদাসীন হয়ে ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে। এখনো তো নীরব ফোন করলো না। চিঠিটা পড়েছে তো? শতক বসে আছে মৈত্রীদের সোফায়। জিদ্দি মেয়েটা মানেইনি তার কথা। নামাজ পড়ে এসে কতবার ইশারা করলো চল যাই, কিন্তু মহারানী তাকে তোয়াক্কাই করলো না। এরই মধ্যে মতিউর রহমান এলেন, হাতে আইসক্রিম, চিপস সহ আরো বিভিন্ন সদাই। শতককে দেখে মতিউর রহমান হেসে বললেন, আরে জামাই বাবাজি এসছে দেখছি। শতক লাচুক হাসলো। আশ্চর্য, বিয়ের পর সকলে শুধু তাকেই লজ্জায় ফেলছে। যেখানে মহারানীর লজ্জা পাওয়ার কথা, অথচ মহারানী দিব্যি বসে আছে সোফায়, হাসছে মিটমিট করে। মতিউর রহমান হাতের জিনিসপত্র টেবিলে রেখে সোফায় বসে। মৈত্রী উঠে যায় বাবার জন্যে পানি আনতে। আরও খুশবুর কোল থেকে নেমে মতিউর রহমানের কোলে বসে। মতিউর মেয়েকে চুমু খেয়ে খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, কি কি রান্না করছো? খাদিজা বাইরে গোয়াল ঘরে ছিল। মতিউর রহমানকে আসতে দেখেছে, স্বামীর ডাকে ড্রয়িং রুমে গেলেন। কেন? মতিউর রহমান হেসে বলল, প্রথমবার জামাই এসছে ঘরে, জামাই আদর করতে হবে না? খাদিজা হেসে কিছু বলবে, তবে খুশবু বলল, আব্বা, এমন কিপটুস জামাইয়ের আবার আদর? নতুন জামাই শাশুড়ি বাড়ি আসছে, তখন তো আবার খালি হাতে। শতক কটপট করে তাকালো। তখন 200টা গিলে এখন মির্জাপুরি করছে। মতিউর রহমান হাসলো। শতক নিজেকে নির্দোষ প্রমাণের ভঙ্গিতে বলল, আব্বা, তাহলে জামাই আদর তখনই করো কেমন? মৈত্রী ঠান্ডা পানি বাবার হাতে দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তাহলে তখন যে 200 টাকার সাইদা গিললে সেটা দাও। শতক মৈত্রীর দিকে তাকালো। মহারানী তার পক্ষে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল। খুশবু চোখ বড় বড় করে বলল, আব্বা, তোমার মেয়ে দেখছি বিয়ে হতে না হতেই জামাইয়ের পক্ষ কথা বলছে। আর মিঠু, ওটা তোর জামাই, মানে হুমার দুলা ভাই, তো হুমার আবদার রেখেছে? হুমার কানে কানে কে বলেছে আবদারের কথা? মিঠু এখন জামাই আপন হয়ে গেল, আর ভাই পর। শতক বলল, থামবি তোরা? এখন থেকে আর আসবো না খালি হাতে। বাজার সদাই সব আনবো আসার সময়, হয়েছে? আর আমি বলিনি আমাকে জামাই আদর করতে। জামাই হওয়ার আগে আমি এই বাড়ির ছেলে। মতিউর রহমান হেসে বলল, তাই হয় নাকি জামাই বাবাজি? এখন বাড়ির জামাই আপনি, জামাই আদর তো আপনার হক। শতক সোফা থেকে উঠে বলল, বড়ব্বা, তোমরা সবাই আমার পেছনে পড়ে আছো কেন? সবাই উঠে পড়ে লেগেছে আমার পেছনে। আমি চলেই যাচ্ছি, থাকো তোমরা। খাদিজা হেসে বলল, বাপ, ওদের কথাই কান দিস না, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নে সবাই, কারেন্ট গেলে আবার আসার নাম নেব না। খাওয়া দাওয়া শেষ করে মৈত্রীর শতক বাড়ি ফেরে। সফিউর সুলতানা তখন খেতে বসেছে। মৈত্রী এসে বলল, সরি মেজমা, দেরি হয়ে গেল, ভাত কে চড়িয়েছে? সফিউর রহমান মুখ ফুলিয়ে বলল, আমি জড়িয়েছি, তোদের চিন্তা করতে হবে না। আমরা বুড়া বুড়ি নিজেরটা নিজে রান্না করে খেতে পারবো। মৈত্রীর চোখ ছলছল করছে। এতক্ষণ ও বাড়ি থাকা উচিত হয়নি। সে এখন কারো বাড়ির বউ, তার কিছু দায়িত্ব আছে না? শতক ভাইয়ের কথা শুনে তার সাথেই আসা উচিত ছিল। শতক বলল, আব্বা কি সব বলছো? আমরা আগেই আসতে চেয়েছিলাম, বড়ব্বা না খাইয়ে আসতে দিল না। ও। সুলতানা মুচকি মুচকি হাসছে। শফিউর চোখ রাঙানি দিল, এতে হাসি বন্ধ হওয়ার বদলে বেরিয়ে এলো। মৈত্রীর শতক সুলতানার দিকে তাকিয়ে হাসছে কেন? শতক বুঝলো। শফিউর বলল, ধ্যাত, এসে দিলে কেন? বেশ জব্দ করা যেত। মৈত্রী হেসে বড় আব্বার পাশে চেয়ার টেনে বলল, মেজম্মা, এটা কিন্তু ঠিক না। তবে কোনটা ঠিক? শফিউর বলে মুখে লোকমা নিল। শতক মাথা নেড়ে ঘরে গেল। এই গরমে এদের নাটক দেখতে ইচ্ছে করছে না। মৈত্রী হেসে বলল, কোনোটাই না, বুবু ঠিক বলে, তুমি ছোটবেলায় তাকে খুব জ্বালাতে, এখন বুঝতে পারছি। মা কেমন আছে রে?
যে গরম পড়েছে তার উপর কারেন্টের জ্বালা। আমার এখানে আইপিএস আছে, কিছুদিন এখানে আনি, কি বলিস? মৈত্রী হেসে বলল, ভালোই আছে, ভালোই আছে, আগের মতনই তো। আর বুবুর জন্য চার্জার ফ্যান আছে। আর এখানে আনতে চাইলে তোমার বড় ভাইজানকে বলো। সফিউর মৈত্রীর দিকে তাকিয়ে বলল, ভাইকে বললে আগে ঝাড়ি খেতে হবে, আমি কি মার খেয়াল রাখছি না? আর ভাইকে দেখলে আমার হাঁটুটা কাঁপে। তোমরা আব্বাকে ভয় পাও কেন? ছোট আব্বাও ভয় পায়, আব্বাও তো বেশ হাসি খুশি। বুঝলি, গ্রামে থাকতে তখন 12-এর স্টুডেন্ট আমি। বন্ধুদের সাথে তাস খেলছিলাম, কিছু টাকা বাজিও ধরেছিলাম। বাজিমাত করে 50 টাকা 120 টাকা বানিয়েছিলাম। তখনকার দিনে 120 টাকা মানে অনেক টাকা। আমি তো সেই খুশি, বাড়ি এসেছি ফুরফুরে মনে। আসলাম, খেলাম, সব ঠিকঠাক। রাতে খাওয়ার পর ঘুমাতে গেলে ভাই আসে আমাদের ঘরে। হাবিব আর আমি একসাথে ঘুমাতাম। তো এসে সরাসরি বলল, বিকালে কোথায় ছিলি? আমি তো ভয়ে শেষ, ভাই আবার জেনে যায়নি তো। আমতা আমতা করে বলেছিলাম, কই কোথাও যায়নি তো। ব্যাস, পিঠে হাতে পড়লো কয়েকটা কাঁচা কঞ্চির উত্তম মধ্যম। আমি তো ভয় কেঁদে দিয়েছিলাম। হাবিব তখন ছোট ছিল, এই 8 না 7-এ পড়তো। আমার মার দেখে ভয়ে রাতে ওর জ্বর এসেছিল, আমারও এসেছিল, কিন্তু ওই বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সেদিন থেকেই ভাইয়ের সামনে গেলে সব ভুল চোখের পাতায় ভাসে। বলেই হাসলো। মৈত্রী অবাক হয়, আব্বা কখনো তাদের ধমকায় না। আরো কিছু আলাপ সালাপ করে সব গুছিয়ে রুমে ফিরল। শতক বিছানায় শুয়ে আছে। এই লোকটা এত ঘুমকাতুরে। সে ওয়াশরুম থেকে এসে চুল আছড়িয়ে বেনি করলো, তারপর ওড়না বালিশের কর্নারে রেখে লাইট অফ করে এসে শতকের পাশে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিল না মৈত্রীর। উঠে আবছা অন্ধকারে শতকের দিকে চাইল। মাস্টার কত আরামে ঘুমিয়ে, আর তার ঘুম বাবাজি ধরাই দিচ্ছে না। সে শতকের পাশ ঘেঁষে টি শার্টের ভিতরে হাত ঢুকিয়ে পিঠ জড়িয়ে বুকে মাথা রাখলো। নাক ডাবিয়ে মিষ্টি ঘ্রাণ নিল। আহা, যেন কোনো নেশালো বস্তু। সে আরও একটু গভীরভাবে শক্ত করে জড়িয়ে ধরল। শতক নড়ে চড়ে উঠল, মৈত্রীর হাত মুখ হাতিয়ে আবার ঘুমিয়ে পড়ল। যেমন করে ছোট বাচ্চা মাকে খুঁজে ঘুমিয়ে, একটু পর সেও ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নতুন কিছু উত্তেজনায় ঘুম হালকা হয়ে গেল মৈত্রীর। এমনিতেই তার ঘুম হালকা। বালিশ, বিছানা, ঘর বাড়ি আলাদা হওয়ায় যেন ঘুমটা আরও পাতলা হয়ে গেছে। মনে হচ্ছে কেউ তাকে চাপা দিচ্ছে। ভারী ভারী অনুভব হচ্ছে। বুকে চিনচিনে ব্যথা অনুভব হওয়ায় ঘুম পুরোপুরি ভেঙে গেল। চোখে মুখে কিছু পিচ্ছে। সদ্য কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে ঠাউর করতে পারল না। সে ঠেলে সরাতে চাইল, না পারল না। চোখ খুলল ধীরে ধীরে, বুঝতে পারল সব। সে শতককে সরাতে চাইল গাল ধরে, সরল না। শতক স্পর্শকাতর জায়গায় আরো জোরে দন্তপাটি বসিয়ে দিল। মৈত্রী একদম মৃদু স্বরে উফ বলে উঠল। শতক ভাই বলে একবার ডেকে উঠল। শতকের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল, আরো গভীরভাবে হারিয়ে গেল। দুদিন পেরিয়ে গেছে, কথা বসে আছে কলেজের ক্যাম্পাসে। নওরিন পাশে বসেই নোট পড়ছে। আর সব বন্ধুরা একটু দূরেই বসে আড্ডা দিচ্ছে। ওর ফ্রেন্ডসদের মধ্যে নওরিন খুব পড়াখু, প্রায় সবসময় পড়বে সে। বন্ধু মহলে কোথাও আড্ডা দেওয়ার বা ঘুরতে যাওয়ার কথা উঠলেই নওরিন আগেই না করে দেবে, বলবে না রে, যেতে পারবো না, পড়া আছে। ভেবেই মুচকি হেসে উঠল কথা। নওরিন বলল, তোর অচেনা ফোন করলো? কথা বলল না। এই মেয়েটা অবিশ্বাসই করছে না যে অচেনা লোকের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল। মনটা বেজায় খারাপ। এই নীরব তো ফোন করলো না, চিঠি তো পড়েনি হয়তো। তার সব চেষ্টা বিফলে গেল। আবার কবে যাবে বিরানপুর? এবছরের সম্ভব কি? আন্টি তো নীরবের বিয়ের কথা ভাবছেন। মৈত্রী না হলেও মেয়েদের তো অভাব নেই। যদি না বি পজিটিভ কথা। ওই লোক ফোন করেনি তো কি হয়েছে? তুই করলে কি সমস্যা? ভাবাও সারা অ্যাপ্রনের পকেট থেকে ফোন বের করে কল করলো নীরবের নাম্বারে। রিং হচ্ছে। সবুজ মাঠ। মাঠের পাশেই বিভিন্ন গাছ লাগানো। কড়ি গাছ, কৃষ্ণচূড়া, বট গাছ, আরও বিভিন্ন গাছ মাঠের চারপাশে লাগানো।
মাঠটা তেমন বড় নয়, ছোটই বলা চলে। এই গরম আবহাওয়ায় কাঠফাটা রোদে গাছের ছায়া যেন অমূল্য। ঠান্ডা বাতাসে তনু মন চুরিয়ে যায়। নওরিন নোটস পড়ছে স্যারের। হঠাৎ কথার দিকে নজর যায়। মেয়েটা বোরখা পরা নেকাবও পড়েছে। আগে তো সালোয়ার স্যুটই পরতো, কখনো স্কার্ট পরলেও প্রায়ই পরে না। এখন হঠাৎ একেবারে বোরখা নেকাব, এত পরিবর্তন! বন্ধুরা কত কিছু বলে লেকপুল করলো, তাও বোরখা পরে এসেছে। কথা ভালো মেয়ে বেশি কথা বলে না, আবার অতটাও চুপচাপ নয়। কথা বলার সঙ্গী ভালো লাগলে বেশ কথা বলে। এবার আসছে নাগাদ চুপচাপই মেয়েটা। আচ্ছা, মেয়েটা ওই লোকটার ব্যাপারে সত্যি কথা বলছে না তো? সে নোটস বন্ধ করে কথার উদ্দেশ্যে ধীরে বলল, যেন অন্যরা শুনতে না পায়। এই কথু, তুই কি সত্যি বলছিস? দেখ, মিথ্যা বলবি না, আই অ্যাম সিরিয়াস। কথা হতাশ ভঙ্গিতে চাইলো তার দিকে, মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আবার ফোনের দিকে চাইলো। এই নীরব ফোন ধরছে না কেন? নওরিন বলল। চল ওদিকে গিয়ে বসি নিরিবিলি। কথা ব্যাগ পানির বোতল তুলে নিয়ে উঠে দাঁড়ালো। বন্ধু মহলের একজন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস তোরা? এই যে এখানে। কথা পড়া বুঝে নিয়েই বল। ওরা আর কিছু বলল না, নিজেদের মধ্যে আড্ডা দিতে লাগলো। কথা নওরিন দূরেই বসলো। এবার বল, ছেলেটাকে পরিচয় দে। কথা দুই হাত পিছনে মাঠের উপর ঠেকিয়ে হালকা হেসে বলল, নীরব তালুকদার নাম তার। কি করে, কোথায় থাকে, স্টুডেন্ট কি? আসতে নুরু, আসতে বলছি। তারপর একটু চুপ থেকে বলল, গ্রামে থাকে। তাহলে তো বেশ হবে, তোরও তো গ্রামীণ জীবন পছন্দ, পথ সহজ। কিছু সহজ হবে না। নীরব হায়ার উচ্চ মাধ্যমিক পর্যন্তই পড়েছে। সে অবশ্য একজন টুকটাক টাইপের গুন্ডা। অবশ্য বাজারে তাদের জুয়েলারির দোকানে বসে। নওরিন মনে হয় ফিট খাবে। কথু, ওর কথা আর ভাবিস না, অশিক্ষিত ছেলে, তার উপর আবার গুন্ডা। কথা হেসে বলল, ভাবি না তো, আপনা আপনি ভাবনাতে এসে যাই নুরু। নওরিন আর কিছু বলবে এর মধ্যেই কথার ফোন বেজে উঠল। কথা স্ক্রিনে তাকিয়ে দেখে নীরব নামটা জলজল করছে। খুশিতে আত্মহারা হয়ে রিসিভ করে নওরিনকে চুপ থাকতে বলল। কথা সালাম দিল। নীরব উত্তর দিয়ে বলল, কে বলছেন? আমার নাম্বার সেভ নেই আপনার কাছে? সেদিন কয়বার কল দিলাম, কথা হলো। আর তাছাড়া গলার আওয়াজ শুনে তো চিনতে পারতেন মিস্টার নীরব। মুখ ছোট করে বলল কথা। নীরব এবার বুঝতে পারলো কে কল করেছে। সে তো চিঠিটার কথা ভুলেই বসেছে। কি হলো, কথা বলছে না কেন? নাকি এখনো চিনতে পারছেন না? আমি কথা মির্জা। নীরব মুচকি হাসলো। মেয়েটা তার সাথে এমনভাবে কথা বলছে যেন তাদের মধ্যে গভীর প্রণয়। চিনবার পারছি ম্যাডাম। তা কেন ফোন করছিলেন? কোনো দরকার? কোনো দরকার ছাড়া ফোন করা যাবে না নাকি? এমনি দরকার ছাড়া কথা বলে কি লাভ ম্যাডাম? কি ম্যাডাম ম্যাডাম শুরু করে দিয়েছেন? আমি কি আপনার টিচার নাকি? তা নন। কিছু বলবার চান? আমি একটু ব্যস্ত আছি। কথার রাগ হলো। কিসের ব্যস্ততা? দোকানে আছি তো। তো আমিও কলেজে, তবুও কথা বলছি, আপনাকেও শুনতে হবে। নীরব এবার চিরচেনা গম্ভীর মুখে ফিরে এলো। আমি আপনার বয়ফ্রেন্ড নই যে আপনার আদেশ মাইনা নেব। তো হয়ে যান না মিস্টার নীরব, আদেশ দেব না, ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব। আবেগী কথা বলবেন না। আর ওই দিন টাকার বাজে চিঠি পাঠিয়েছেন কেন? আপনি সামনে থাকলে এক ধমকে ভালোবাসার ভূত একদম মাথা থেকে বের করে দিতাম। জীবন সিনেমা পেয়েছেন, হ্যাঁ? আর আর হুমকি? হ্যাঁ, এই নীরব তালুকদারকে হুমকি? হ্যাঁ, কানের নিচে এমন চটকানা দেব না, 7 দিন কানে শুনতে পাবেন না। আমাকে আর ফোন করে বিরক্ত না করলে খুশি হব। বলেই কল কাটতে নিবে তখনই নওরিন ফোনটা কেড়ে নিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার জানুকে মারতে চাস? আমাদের চিনিস না, মেরে একদম হাড্ডি গুড্ডি ভেঙে দিব বলে দিলাম। কথা গোল গোল করে তাকিয়ে নওরিনের দিকে। এই মেয়ে কি বলছে? সে তো চিঠিতে এমনি এমনি ভয় দেখিয়েছিল। সে জেদির সাথে ভয়ঙ্কর ভীতুও। কত সাহস নিয়ে লিখেছিল চিঠি। এখন তার কি হবে? নওরিন কথার ফোনে কথা বলার সময় কানটা এগিয়ে ওর পাশেই বসে কথা শুনছিল। ওভাবে প্রাণপ্রিয় বান্ধবীকে হুমকি দেওয়াই মেনে নিতে পারেনি। নীরব কথাগুলো শুনে স্তব্ধ।
এই এই কে আপনি? হ্যাঁ, সাহস তো কম না আপনার? তুই তুকারি করছেন, বেয়াদব মায়া মানুষ। নওরিন কিছু বলবে কথা ফোন নিয়ে তড়িঘড়ি করে বলল, সরি 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 মিস্টার নীরব। রাখুন আপনার সরি। কে কথা বলছিল ফোনে? আমার বান্ধবী। আসলে ওর কথাই কিছু মনে করবেন না, ওর মাথায় তারটা ছেঁড়া, বুঝলেন? বুঝবার দরকার নাই, আর ফোন দিবেন না। আমি ওর হয়ে সরি বলছি তো। আর আর হ্যালো। যা কেটে দিল দেন। বলেই নওরিনের দিকে তাকিয়ে বলল, নুরুর বাচ্চা, তোর জন্য আমার সংসার শুরুতেই আগুন লাগলো। নওরিন নোটস বের করে নোটসে মনোযোগ দিয়ে বলল, ওই বেটা তোকে ভাওই দেয় না, আবার সংসার। বাস্তবে ফিরে আই জানো। কথা কাঁদো কাঁদো হয়ে ফোনে আছাড় মারতে নিয়েও নিল না। ফোনটা যে তার কলিজার মতো। ঝর্ণা আরুর সাথে বসে লুডো খেলছে, আরু পারে না খেলতে, তবুও খেলবে বলে জেদ করছে। অগত্যা ঝর্ণা বসে আছে। আরু কতক্ষণ লুডোর কৌটা নিয়ে ঘট ঘট করে চাল দিল। কি পড়লো বুঝতে পারল না, তবে চিল্লিয়ে বলল, ভাবি দেখো, ধক্কা পড়লেতে আমার। এ ঝর্ণা হেসে তার গাল টিপে বলল, ছক্কা পড়েনি, পুট পড়েছে তো। আরু ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আমি তো পড়তেই নি, দেখো গন্ধও নেই। ঝর্ণা জোরে হেসে উঠল। আরু পিটপিট করে তাকিয়ে বলল, ভাবি তুমি পুত দিয়ে তো। বলেই আবার জোরে বলল, ভাই ভাবি পুত মেলিতে দেখি দাও। ঝর্ণার চোখ বড় বড় হয়ে গেল। কি বলে এই মেয়ে, মান ইজ্জত সব শেষ করে দেবে দেখছি। সে আরুকে কোলে নিয়ে আস্তে করে বলল, আরু কি বলছো? কেউ পুট দেয়নি, আমি বলেছি পুট পড়েছে। লুডো খেলায় এককে পুট বলে। আরু বলল, তোরটি বলতো। আরু আবার খেলতে শুরু করলো। ঝর্ণা হাঁপ ছেড়ে বাঁচল, নয়তো জামাই শাশুড়ির সামনে ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলতো। খাদিজা খাতুন উঠোনে বসে মাছ কুটছে, বড় রুই মাছ। মতিউর রহমান কিনে কর্মচারী ছেলেটার হাতে পাঠিয়েছে। মাছের চাকা খসানো হয়ে গেছে, মাথাটা বেশ বড়। এই মাথা না কাটলে এর ভিতর ঝাল নুন যাবে না, তাই মাথা কাটতে নেয়। তখনই বাম হাতের বুড়ো আঙ্গুলের সাথে বটি লেগে আঙ্গুলের ডগা বেশ খানিকটা কেটে যায়। খাদিজা আহ বলে হালকা গলায় চিৎকার দিয়ে উঠল। খুশবু বাড়িতেই আসছিল বন্ধুর সাথে দেখা করে। মায়ের চিৎকার শুনে তড়িঘড়ি করে গেট খুলে উঠোনে এলো। মাকে আঙ্গুল ধরে থাকতে দেখে বসে কাটা জায়গায় চেপে ধরল, যেন রক্ত না বের হয়। মা দেখে কাজ করবে না? কতখানি কেটে গেল, রক্ত বেরোচ্ছে কেমন করে? খাদিজা মুখ ব্যথায় কুঁচকে বলল, দেখেই কাটছিলাম আব্বা, হঠাৎ করে হয়ে গেল। খুশবু মাকে নিয়ে ওয়াশরুমের সামনের দেওয়ালে ট্যাপ আছে থালা বাসন ধোয়ার জন্যে, সেটা ছেড়ে হাত ধুয়ে নিল। ঝর্ণা ও আরুও এলো উঠোনে। ঝর্ণা বলল, আম্মা কি হয়েছে? মাহিদ খেকিয়ে বলল, কিছু হয়নি, তুমি যাও, পায়ের উপর পা তুলে বসে থাকো। রাজরানী কি না, আমার মা সারাদিন কাজ করবে আর তুমি বসে থাকবে। রাজার হাল পাওনি এটা। যখন দেখি বসে থাকা, বাড়ির কাছে হাত নেই। আমার বাড়ি থাকতে হলে কাজ করে খেতে হবে। খাদিজা ছেলেকে ধমক দিল, সব কাজেই আমার সাথে হাত লাগায়। মানছি তেমন পারে না, তবে চেষ্টা করে। ধীরে ধীরে আমার কাছ থেকে শিখবে। মাছ কাটার সময়ও আমার সাথে বসে দেখছিল আরু। জেদ করায় ওর সাথে খেলতে বসেছে। রক্ত বেরোচ্ছে কেমন করে দেখো তো। থাক, আর সাপাই গাইতে হবে না, সব কাজ তোমার একার করতে হবে। কেন? এখানটায় চেপে ধরে আমি স্যাবলম তুলে আনছি বলে মাকে কাটা জায়গা চেপে ধরিয়ে ঘরে যায়। ঝর্ণা টলমল চোখে দাঁড়িয়ে সেই জায়গায়। এতদিন সকলের ভালোবাসা পেয়ে এসেছে, কেউ কখনো একটু বাঁকা টোনেও কথা শোনায়নি। বাবার মতো আদর করে শ্বশুর, প্রায় মায়ের মতোই যত্ন করে শাশুড়ি। ননদটা তো তারই কম বয়সী বান্ধবী, আর স্বামী নামক লোকটা আদরে আদরে গভীর প্রণয়ে জড়িয়ে রেখেছে। আজ এভাবে কথা বলল, তার বুকটা ফেটে যাচ্ছে মনে হয়। বাবা মার কথা মনে পড়ছে, ভাই দুটোর কথাও বারবার বাজছে কানে। সবাই তাকে আদরে আদরে রেখেছে, কখনো কোনো সাংসারিক কাজের ধারে কাছেও আসতে দেয়নি।
তার কাজ ছিল পড়াশোনা, খাওয়া, ঘুম। দাদি খোঁচা মেরে কথা বলতো, আবার কখনো আদরও করত। এবারই এসে সে অনেক পরিবর্তন হয়েছে। গ্লাসে পানি না ঢেলে খাওয়া মেয়ে সব কাজেই শাশুড়িকে সাহায্য করে। সে কাজ পারত না, এখন অনেক কিছুই শিখেছে, আরও শিখবে। এখন লাফ দিয়ে তো আর কলা গাছে উঠতে পারবে না, তাই না? আরও মায়ের আঁচল ধরে কাঁদো কাঁদো হয়ে দাঁড়ায়। মায়ের জন্যে মনটা পড়ছে তার। খুশবু এসে মায়ের হাত বেঁধে দিল। মাছের মাথাটা কাটা হয়ে গিয়েছিল, একটু বেঁচেছিল। ঝর্ণা সেটা কেটে মাছগুলো ভালো করে ধুয়ে নিল। খুশবু ঘরে। ঝর্ণা খাদিজাকে বলে মাছ ফ্রিজে রাখলো। রাতের রান্না ঝর্ণাই করলো। এতদিন দেখে এসেছে, মাঝে মধ্যে সাহায্যও করেছে। আর মৈত্রী রান্নার সময় এসে দেখা দিয়ে গিয়েছে। রাতে মতিউর রহমান খাবার খেয়ে প্রশংসা করেন। খুশবু চুপচাপ খেয়েছে। খাওয়া দাওয়া শেষে মতিউর রহমান ঘরে বসে স্ত্রীর হাতের বাঁধনে খুলে স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করে আবার বেঁধে দিচ্ছে। আরুটা ঘুমিয়ে পড়েছে জলদি। দেখে কাজ করবা না, সবার খেয়াল রাখো, তোমার নিজেরটা কে রাখবো শুনি? আপনি আছেন তো আমার খেয়াল রাখবার জন্য। মতিউর রহমান হাসল। খাদিজার স্বামীর দিকে অপলক চেয়ে হঠাৎ বিয়ের পরের দিনগুলোর কথা মনে পড়ল। রান্না করার সময় তেল লেগে হাতে একটু পুড়ে গেলে মতিউর রহমান তাকে অনেক বকেছিল, সাবধান না থাকায় অমনোযোগী হওয়ার জন্য। এতে খাদিজার নরম মন অভিমান করেছিল। যাদের জন্যে রান্না করতে গিয়ে হাত পড়ল তারাই বকছে। পরে যখন হাতে মলম লাগিয়েছিল, বাজার থেকে বরফ কুচি এনে অনেকক্ষণ হাতে ঘষেছিল, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনাও দিয়েছিল। অভিমান গলে পানি হয়ে গিয়েছিল। এতটা ভালোবাসাময় যত্ন পেলে কে না গলবে? পুরনো দিনের কথা মনে পড়ায় চোখে পানি চলে এসেছে। কতটা মধুর ছিল সেই দিনগুলো। শাসন, ভালোবাসা, খুনসুটি, কখনো ঝগড়া, সব কতই না ভালো ছিল মধুময়। মতিউর রহমান স্ত্রীর চোখে পানি রেখে বলল, দুঃখ পাইতেছো? বলেই হাতে ফু দিতে লাগলো। খাদিজা আঁচলে চোখ মুছে বলল, আর পাইতেছি না। মাহিদ ঘরে ঢুকে দেখে ঝর্ণা বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? সে ওয়াশরুম হয়ে এসেছে। লাইট অফ করে পরনের গেঞ্জিটা খুলে বিছানায় শুয়ে পড়ল। তখনই বুঝতে পারল লোকটা ঘুমিয়ে নেই, নাক টানছে মৃদু আওয়াজে, কাঁদছে হয়তো। তখন ওভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু হাই, একবার বলা জবান কি ফিরিয়ে নেওয়া যায়? মায়ের এমন অবস্থা দেখে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। মাহির দীর্ঘশ্বাস ফেলল। এখন মানাতে হবে বোকাটাকে। সে পেছন থেকে জড়িয়ে ধরল ঝর্ণাকে। ঝর্ণা ছাড়িয়ে নিতে চাইল। মাহিদ শক্ত করে ধরল। ঝর্ণা জবাব দিল না। তখন কথা শুনিয়ে এখন দরদ দেখানো হচ্ছে? মাহিদ আবার বলল না, তাও কথা বলল না ঝর্ণা। মাহিদ তাকে এদিকে ঘুরিয়ে এনে কপালে চুমু এঁকে বলল। ঝর্ণা ফুপিয়ে উঠল। মাহিদ শক্ত করে বুকে জড়িয়ে নিল। ঝর্ণার ভোপানি বন্ধ হয়েছে। মাথা নিচু করে দেখলো ঘুমিয়ে পড়েছে। আর একটু কাছে টেনে সেও নিদ্রায় শায়িত হলো। পেরিয়ে গেছে বেশ কিছুদিন। মৈত্রী ও শতকের ভালোবাসাময় খুনসুটির সংসার বেশ চলছে। রাতে খাটে হেলান দিয়ে বসে পা শটান করে বসে শতক দ্য ট্র্যাজেডি অফ কিং লেয়ার বইটি পড়ছিল, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। মৈত্রী বসে সাধারণ রসায়ন বইটি পড়ছিল, তবে পড়াই কোনো রসকস পেল না। কেমিস্ট্রি তার অতটাও ভালো লাগে না। সে একটু পড়ে বই বন্ধ করে শতকের দিকে উকি ঝুঁকি দিল। এই মাস্টারটা কি সব ইংরেজি নোবেল টোবেল পড়ে? সে তো ঠিকঠাক ইংরেজি উচ্চারণই করতে হিমশিম খায়। তুমি সবসময় এসব ইংরেজি বই পড়ো কেন? বাংলা উপন্যাসও পড়তে পারো। শতক বইয়ের থেকে মুখ তুলে বইয়ের পৃষ্ঠা ভাঁজ করে বইটি বন্ধ করে, চশমা খুলে সাইডে রাখে। পড়ি তো, বাংলাও পড়েছি। আমি যেহেতু ইংরেজি নিয়ে অনার্স করেছি, আর অনেক ইংরেজি নোভেল আরও বিভিন্ন কিছু সংরক্ষণ আছে, তাই এগুলো বেশি পড়া হয়। তুইও পড়তে পারিস। মৈত্রী ভেঙচি কেটে বলল, আমায় পাগলা কুত্তায় কামড়ায় নাই। বললেই হয় ইংরেজি পারিস না, ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে? মৈত্রী বলল, হ্যাঁ, পারি না তো, আর আমি পারতেও চাই না। আমি মনে প্রাণে মুখেও বাঙালি। সালাম, বরকত, রফিকরা কি এমনি এমনি ভাষার জন্য রক্ত দিয়েছে? আমি কেন নিজের ভাষা রেখে ব্রিটিশদের ভাষায় কথা বলবো? বলো। শতক চোখ ছোট ছোট করে বলল, A bad workman quarrels with his tools.
এর মানে জানিস? মৈত্রী ভেবে বলল। খারাপ কাজের লোক টুল নিয়ে ঝগড়া করে। মৈত্রী ভাবলো ব্যাড মানে খারাপ, কোয়ারেল মানে ঝগড়া, আর অকওয়ার্কম্যান মানে কাছের লোক হবে হয়তো, তাই বলে দিয়েছে। শতক হেসে বলল, হয়নি। তাহলে কি হবে? শতক উঠে এসে তার মাথায় টোকা মেরে বলল, নাচতে না জানলে উঠান বাঁকা। মৈত্রী আহম্মক হয়ে গেল। মাস্টারের বাচ্চা তাকে বোকা বানালো। তুমি আমায় অপমান করতে পারো না, একদম মেরে দেব। শতক হাই তুলে বলল, আমি কখনো অপমান করলাম? জাস্ট সত্যিটা ধরিয়ে দিলাম। অপমান করছো আমায়, আমি অতটাও বোকা নই। আরে বাবা, ঝগড়া করছিস কেন? আমি ঝগড়া করছি আর তুমি সান্ত্বনা গীত গাইছো। মৈত্রী চোখ রাঙিয়ে কিছুক্ষণ ভেবে হেসে বলল, আচ্ছা তুমি এত জানো, বলো তো। একটা গাড়িতে 3 জন লোক যাচ্ছে। প্রথম জন খুনের আসামি, দ্বিতীয় জন ডাকাত, তৃতীয় জন চোর। তাহলে বলো গাড়িটা কে চালাচ্ছে? শতকের কপালে গাঢ় ভাঁজ পড়ে। কিছুক্ষণ চুপচাপ ভেবে বলে, পুলিশ। মৈত্রী ভেটকি হাসি দিয়ে বলে, 3 জন যাচ্ছে, তাহলে পুলিশ কোথা থেকে টপকালো বড়মশাই? শতক নিম্ন ওষ্ঠদন্ত দ্বারা চেপে আবার ভেবে বলল, চোর হবে হয়তো, কারো গাড়ি চুরি করে পালাচ্ছে হয়তো। মৈত্রী হামি তুলে বলল, ডাকাতও তো গাড়ি ডাকাতি করে। ডাকাতও তো গাড়ি ডাকাতি করে নিতে পারে, বা খুনের আসামি ড্রাইভারকে মেরে গাড়ি নিয়ে পগার পারে। খুন নোস। শতক বিরক্ত হলো। যা শর্ত, ঘুম পাচ্ছে, ঘুমোবো। শাক দিয়ে মাছ ঢাকছো মাস্টার? আচ্ছা পারলাম না, তুই বল। মৈত্রী হেসে শতকের পাশে দাঁড়ায়। শতকের গাল দুটো 2 হাত দিয়ে ধরে বাচ্চাদের মতো এদিকে ওদিকে টানতে টানতে বলে, ড্রাইভার চালাচ্ছে গাড়ি। শতক মৈত্রীর মতো করে বলল, গাড়িতে তো 3 জন ছিল, ড্রাইভারটা কোথা থেকে টপকালো বৌমশাই? যে গাড়ি ড্রাইভ করে তাকে কি বলে? ড্রাইভার। সেটাই তো। এখন গাড়ি, খুনি, চোর, ডাকাত আর পুলিশ যেই ড্রাইভ করুক না কেন, সে তো ড্রাইভারই হলো, তাই না? শতক চোখ ছোট ছোট করে বলল, বলেছে তোকে? মৈত্রী শতকের গাল থেকে হাত সরিয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে চট করে টেনে দূরে সরে যায়। শতক আহ বলে ওঠে। মৈত্রী খিলখিলিয়ে হেসে উঠল। শতক চোখ রাঙানি দিল। মৈত্রী ভেংচি কেটে আবার হাসতে লাগলো। শতক কিছু বলল না, বালিশ ঠিক করে শুয়ে পড়ল। মৈত্রী বেকুব হয়ে দাঁড়িয়ে। মাস্টারটা রাগ করলো, এইটুকুতেই ধ্যাত। মৈত্রী থামলো না। টেবিলের উপর কলমদানিতে একটা বাঁশি আছে। পিটিতে স্যার সিটি বাঁশি বাজায় না, ওটা। মৈত্রী হাতে নিয়ে শতকের কানের কাছে মুখ নিয়ে বাঁশিতে ফু দিল। শতকের কানের পর্দা মনে হয় ছিঁড়ে যায়। সে মৈত্রীকে চোখ গরম করে শাসালো। মৈত্রী 32 পাটি বের করে হাসলো, যার মানে এ তো কিছুই না। শতক পুনরায় বালিশে মাথা রাখলো। মৈত্রী আবার ফু দিল। শতক কিছু বলল না, আর একটা বালিশ মাথার উপর দিয়ে আটকে নিল। মৈত্রী শতকের পায়ের কাছে গিয়ে একটা জোরে চিমটি কাটলো। শতক পাটা সরিয়ে নিল, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না। মৈত্রীটা এমনি সর্বদা দুষ্টুমি। আগে তো ভালোই ভেবেছিল, বিয়ের পর থেকেই শয়তানের নানির রূপ নিয়েছে। আগে কোনো কাজে বললে কখনো না বলতো না, সাথে সাথে করে দিত। এখন মুখের উপর বলে পারবো না, অথচ সবার কাজ করে, শুধু তার বেলায় এমন। মৈত্রী থেমে থাকলো না, পায়ের কালো লম্বা ঘন পশম ধরে টান দিল। শতক মৃদু চিৎকার করে লাফ দিয়ে উঠে বসলো। রেগে বলল, সমস্যা কি তোর? আমাকে মানুষ লাগে না? গন্ডার আমি? সবসময় এমন করিস? ধমকে মৈত্রী খানিকটা ভয় পেল। শান্ত মানুষ মাস্টারমশাই সহজে রাগে না। সে তো প্রায় সবসময়ই এটা ওটা করে, বিরক্ত করে, কিছু বলে না। না, ডোজ বেশি হয়ে গেছে। সরি। এক কান ধরে বলল। শতক শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে শুয়ে পড়ল। মৈত্রী লাইট অফ করে শতকের পাশে শুয়ে পড়ল। মাস্টার মশাই। না, কোনো সারা শব্দ নেই। আবার ডাকলো মৈত্রী, এবারও চুপ। শতক তার দিকে পিঠ করে শুয়ে। মৈত্রী তার উপরে পা তুলে ওপাশে গিয়ে শতকের মুখোমুখি হলো। শতক নির্বিকার। মৈত্রী বালিশ থেকে নিচে নেমে শতকের টি শার্টের ভিতরে মাথা ঢুকিয়ে পিঠে হাত রেখে টি শার্টের গলা দিয়ে কোনো রকম মাথা বের করে বলল, হায় আল্লাহ, নায়িকারা এটা কিভাবে করে? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল।
শতক হাসলো তার কথা শুনে। তারা নায়িকা তাই পারে, কিন্তু তুই তো শয়তানের নানি। মৈত্রী হাঁসফাঁস করতে করতে বলল, তাহলে তুমি শয়তানের নানা? এটা হলো তো, দম বন্ধ বন্ধ লাগছে। নায়িকাদের ভালো লাগে না? না, তারা তো জিরো ফিগারের, আর তুই মাশাআল্লাহ ঠিকঠাক। মৈত্রী চোখ রাঙিয়ে বলল, বাবা, নায়িকাদের জিরো ফিগার দেখা হয় দেখছি। বলেই গলায় কামড় বসিয়ে দেয়। শতক কিছু বলল না, আবার চুপ করে গেল। মৈত্রীর ভ্রু কুঁচকে গেল। এই তো ঠিক ছিল, আবার কি হলো? আরে ভাই, কথায় কথায় রাগ করো কেন? শতক বলল। ভাই, মৈত্রী হেসে ফেলল। টি শার্ট নিজেই টেনে খুলে দিল। ইস, একটুর চনে বাঁচা গেল। সিনেমাতে তো কত রোম্যান্টিক দেখায়, অথচ তার বেলায় চান নিয়ে টানাটানি। শতক মৈত্রীকে বন্ধনে আবদ্ধ করে কপালে ওষ্ঠ ডুবিয়ে চুম্বন করে। পুরুষালী উষ্ণ ওষ্ঠাধর দ্বারা নরম পুরু ওষ্ঠাধর ভিজিয়ে দিতে থাকে। মৈত্রী আঁকড়ে ধরে শতকের দাড়িযুক্ত কপাল দয়।